জ্যৈষ্ঠর দুপুর মানেই যেন আগুনে মোড়া একটা পৃথিবী। একটুও হাওয়া নেই। দুপুরের রোদে পুকুরের জল পর্যন্ত কেমন যেন গরম হয়ে উঠেছে, যেন কেউ আগুনের ছোঁয়া দিয়ে রেখেছে তাতে। এই গরম উঠোনের এক কোণে বসে আছে তপতি। পুরনো একটা হাত পাখা দিয়ে নিজেকে বাতাস করছিল বটে, কিন্তু শরীরের চেয়ে মনটাই যেন বেশি পুড়ছিল তার। সামনে তার ছেলে বাপ্পা মাটিতে বসে ঠাকুর করছে। ছেলেটার মুখে ঘাম জমে চিকচিক করছে, তবুও তার মধ্যে এতটুকু অভিযোগ নেই। মাঝে মাঝে সে মায়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে। এই হাসিটুকুই হয়তো তপতিকে এখনও বাঁচিয়ে রেখেছে। গল্পের সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী। আজকের গল্প জীবনের ৭ রং। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে শুনছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে কাহিনীটি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন এবং একটি লাইক দেবেন। শুরু করছি আজকের গল্প জীবনের ৭ রং। কিন্তু আজ সে বেশ ক্ষুব্ধ তার ওপর। তবুও যেন সে দেখে থাকতে পারে না তার ওপর। তার মুখটা দেখলেই তপতির চোখে বারবার ভেসে ওঠে সঞ্জয়ের মুখটা। এই মানুষটার জন্যই তো সে একদিন নিজের সব কিছু ছেড়ে দিয়েছিল, বাবা মায়ের অবাধ্য হয়েছিল, সমাজের কটু কথা শুনেছিল। অথচ সেই মানুষটাই তাকে এমন অন্ধকারের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেছে, যেখান থেকে বেরোনোর পথ সে আর খুঁজে পায়নি। সেদিনটার কথা এখনও স্পষ্ট মনে আছে তার। সকাল থেকেই আকাশ ভারী ছিল, গুমোট গরমে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তপতি তখন রান্নাঘরে ভাত করছিল। সঞ্জয় সাধারণত সকালে কাজের উদ্দেশ্যে বেরোনোর আগে তাকে ডেকে যেত। কখনো হাসি মুখে বলতো, তপু আজ একটু ভালো মাছ আনবো বাপ্পার জন্য। কিন্তু সেদিন কোনো ডাক আসেনি। প্রথমে তপতি ভেবেছিল হয়তো সে চুপচাপ বেরিয়ে গেছে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও মানুষটার কোনো খোঁজ পাওয়া গেল না। তার মোবাইলও বন্ধ। আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করেও কোনো কিছু জানা গেল না। প্রথমে ভয়, তারপরে দুশ্চিন্তা, তারপরে আতঙ্ক। সন্ধে নামতেই গ্রামের চারদিকে ঝিঝি পোকার শব্দ যেন বাড়তে থাকে। দূরের আকাশে কালো মেঘ জমেছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছিল। উঠোনে দাঁড়িয়ে তপতি বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল ওই বুঝি সঞ্জয় হেঁটে আসবে, হাসতে হাসতে বলবে, কাজে আটকে গেছিলাম। কিন্তু রাত গেল, তারপর একটা দিন, দুটো দিন, 1 সপ্তাহ। মানুষজন নানা কথা বলতে শুরু করলো। কেউ বলল হয়তো অন্য কোথাও চলে গেছে, আবার কেউ বলল চাপা গলায়, ও তো একেবারে অন্য রকমের ভিনদেশি ছেলে, বিশ্বাস করা ভুলই হয়েছে। প্রতিটি কথা যেন ছুরির মতন বিঁধছিল তপতির বুকে। তবুও সে বিশ্বাস হারায়নি। সে ভাবত সঞ্জয় তো এমন নয়, যে মানুষটা তাকে এত ভালোবাসার কথা বলেছে, স্বপ্ন দেখিয়েছে, নিজের হাতে ঘর তুলেছে, সে কি তাকে ফেলে যেতে পারে? 1 মাস পর একদিন হঠাৎ তার মাথায় এলো শ্বশুর বাড়িতে ফোন করার কথা। সঞ্জয় যে আত্মীয়ের বাড়িতে থেকে কাজ করত, অনেক অনুরোধের পর তাদের কাছ থেকে একটা নম্বর জোগাড় করলো তপতি। ফোন ধরার সময় তার হাত কাঁপছিল, বুকের ভেতরটা ধুকপুক করছিল এত জোরে যেন সবাই শুনতে পাচ্ছিল। ওপাশ থেকে একজন বয়স্ক মহিলা ফোন ধরলেন। তপতি কাঁপা গলায় বলল, আমি আমি তপতি বলছি, সঞ্জয়ের স্ত্রী। কিছুক্ষণ নীরবতা, তারপর এমন একটা কথা শুনল যা তার পুরো পৃথিবীটাই মুহূর্তে ভেঙে দিল। মহিলা অবাক গলায় বললেন, স্ত্রী? কিন্তু সঞ্জয়ের তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে মা। এখানে তো তার বউও আছে, তার 2টো বাচ্চাও আছে। তপতি মনে হলো কেউ যেন তার কানের কাছে বোমা ফাটিয়ে দিয়েছে। সে ঠিক শুনছে তো, নাকি এটা মিথ্যে? নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। সে কাঁপায় গলায় বলল, না না, আপনি ভুল করছেন, আমি তার স্ত্রী। আমাদের একটা 1.5 বছরের ছেলেও আছে। ওপাশ থেকে দীর্ঘ নিঃশ্বাসের শব্দ এলো। মা, আমি মিথ্যে বলছি না। ওর বড় মেয়ের বয়স 5 আর ছেলের 2 বছর। কিছুদিন আগে থেকে ও বাড়ি থেকে আসা
কমিয়ে দিয়েছিল। তারপর একদিন বলল বাইরে কাজে যাবে। এরপর আর কিছু শুনতে পেল না তপতি। তার হাত থেকে ফোনটা পড়ে গেল মাটিতে। চারপাশটা ঝাপসা হয়ে গেল। মাথার ভেতরে যেন ঝড় বইতে লাগলো। সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। বুকের ভেতর থেকে এমন একটা কান্না বেরিয়ে এলো যা সে নিজেও আগে কখনো শোনেনি। সে কান্নায় ছিল প্রতারণা, অপমান, ভালোবাসা হারানোর যন্ত্রণা আর নিজের বোকামির প্রতি অসহ্য ঘৃণা। আকাশে তখন কালবৈশাখী উঠেছে। প্রবল হাওয়ায় নারকোল গাছগুলো দুলছে। মুহূর্তেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। উঠোনে ভিজেতে একেবারে একাকার হয়ে গেল। অথচ তপতি সেখানে একাই বসে রইল। বৃষ্টি আর চোখের জল একসাথে মিশে যাচ্ছিল। আর মনে হচ্ছিল এই বৃষ্টিটা যদি সব স্মৃতি ধুয়ে মুছে নিয়ে যেত। সেদিন রাতে তপতি কিছু খায়নি। বাপ্পা বারবার এসে মায়ের কাছে বসে আধুস্বরে বলছিল, বাবা, বাবা কই, কই? এই একটা প্রশ্নই যেন তাকে বারবার মেরে ফেলছিল। সে ছেলেকে বুকে জড়িয়ে শুধু কান্না করছিল। তপতি মনে মনে ফিরে যাচ্ছিল পুরনো দিনে। সঞ্জয়ের সাথে প্রথম দেখা। চোখ দুটো সবসময় স্বপ্নে ভরা থাকতো তার। কাজ শেষে সন্ধে এসে বলতো, তপু, একদিন তোকে নিয়ে অনেক দূরে চলে যাব। তপতি বিশ্বাস করেছিল, কারণ ভালোবাসলে মানুষ তো বিশ্বাস করতে শেখে। তাই সে মনে মনে ভাবতে লাগলো, নিজেকে নিজে সঞ্চয় টাকা পর্যন্ত সঞ্জয় তার হাতে তুলে দিয়েছিল। কিভাবে সমাজের বিরুদ্ধে গিয়ে তারা বিয়ে করেছিল, বাবা মায়ের চোখের জলের উপেক্ষা করেছিল। আজ মনে হচ্ছে সে যেন নিজে হাতেই নিজের জীবনটা আগুনে পুড়িয়ে দিয়েছে। পরদিন সকালে মা এসে অনেকক্ষণ পাশে বসেছিল। কিছু বলেনি, শুধু মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। সেই স্পর্শে তপতির বুকটা আরও হুহু করে উঠল। বাবাও চুপচাপ ছিল। যে মানুষটা একসময় বলেছিল, ও ছেলেকে বিশ্বাস করিস না মা, সেই মানুষটার চোখেও আজ মেয়ের জন্য কষ্ট। কিন্তু গ্রামের মানুষ কিন্তু থামেনি। কারো চোখে করুণা ছিল তো কারো চোখে বিদ্রুপ। তপতি বুঝতে পারছিল সমাজে একজন প্রতারক পুরুষকে যত সহজে ক্ষমা করে দেয়, কিন্তু একজন প্রতারিত মেয়েকে তত সহজে সব কিছু ভুলতে দেয় না। তবু জীবন তো থেমে থাকে না। কয়েকদিন পর থেকেই সেই লোকের বাড়িতে কাজে বেরোতে শুরু করে। সকালবেলা বাপ্পাকে মায়ের কাছে রেখে বেরিয়ে যেত। প্রচণ্ড গরমে মাথা ঝিমঝিম করত, হাত পুড়ে যেত বাসন মাজতে মাজতে। তবুও সে কাজ থামাতো না, কারণ এখন তাকে বেঁচে থাকতেই হবে। তার একটাই কারণ, তার ছেলে। বাপ্পাই এখন তার একমাত্র পৃথিবী। রাতে ঘুমোতে যাওয়ার আগে মাঝে মাঝে সে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকতো। অবিকল সঞ্জয়ের মতন চোখ হয়েছে ছেলেটার। সেই চোখ দেখলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তবুও সে নিজেকে শক্ত করে, কারণ সে জানে ভেঙে পড়লে চলবে না। যখন দু চোখের পাতা ঘুমের বদলে কান্না নেমে আসতো, তখন সে আকাশের দিকে তাকাতো আর ভাবতো, মানুষের জীবনটাও হয়তো ওই আকাশের মতোই। কখনো রোদে পুড়ে যায়, কখনো ঝড়ে ভেঙে যায়, আবার কখনো বৃষ্টির পর একটু শান্তি নামে। কখনো আলো তো কখনো গভীর রাতের নেবে এসে জড়িয়ে ধরে তাকে। সারাদিনের ভ্যাপসা গরমের পর আকাশে একটু একটু করে মেঘ জমছিল। পশ্চিম আকাশেরটা যেমন কালচে লাল হয়ে উঠেছে, যেন সূর্য ডোবার আগে শেষবারের মতন আগুন ছড়িয়ে দিয়ে যাচ্ছে চারিপাশে। দূরে বাঁশ বাগানের মাথাগুলো হাওয়া আস্তে আস্তে দুলছে। তপতি উঠোনের এক কোণে বসে খড়, মাটি আর কাপড় গুছিয়ে রাখছিল। সামনে অর্ধেক গড়া দুর্গা প্রতিমা। মাটির দুর্গা প্রতিমায় রং এখনও লাগেনি, তবু যেন চোখ দুটো সব বুঝতে পারছে, ঠিক মানুষের মতো। এই প্রতিমা গড়াই এখন তপতির জীবন। অনেক কষ্টের পর এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে সে। যে মেয়েটা একদিন শুধু রান্না করতে আর কেবল কেঁদে সারাদিন কাটাতো, আজ সে নিজের হাতে সংসার টেনে নিয়ে যাচ্ছে। সকালবেলা লোকের বাড়ি কাজ, দুপুরে ঠাকুর করা আর রাতে হিসেব মেলানো। জীবন তাকে থামতে দেয়নি। আর তার পাশে দাঁড়িয়েছে তার বাপ্পা। ছোট্ট সেই ছেলেটা আজ ছোট নেই, এখন বছর 17 কিশোর। লম্বা হয়েছে, গায়ের রং পুড়ে শ্যামলা হয়ে গেছে,
চোখ দুটো গভীর, ঠিক সঞ্জয়ের মতো, কিন্তু স্বভাবটা একদম তপতির মতন শান্ত। প্রথম প্রথম তপতি চাইতো না ছেলে মাটির কাজে নামুক, ভাবতো ছেলেটা পড়াশুনো শিখিয়ে মানুষ করব, কিন্তু অভাব সবসময় মানুষের ইচ্ছের দাম দেয় না। আপা নিজেই একদিন বলছিল, মা সব একা পারবে না, আমিও কাজ শিখব। তারপর থেকেই অজিতের কাছে যাওয়া শুরু করে সে। অজিত পাল গ্রামেরই মানুষ, বছর 40-এর কাছাকাছি বয়স। ছোটবেলা থেকেই প্রতিমা গড়ার কাজ করে। আশেপাশের 5-6টা গ্রামে তার বেশ নাম। মানুষ হিসেবেও শান্ত, ভদ্র। তপতির জীবনে মানুষটা কবে যে আস্তে আস্তে একটা নির্ভরতার জায়গা হয়ে উঠেছে সে নিজেও বুঝতে পারেনি। প্রথম প্রথম শুধু কাজের কথা হতো, তারপর কখন যে অজিত বিপদে আপদে ছায়ার মতন পাশে এসে দাঁড়ানো শুরু করলো বুঝতেই পারেনি তপতি। বাপ্পার জ্বর হলে মাঝরাতে ডাক্তার ডেকে এনেছিল অজিত। ঝড়ে ঘরের টিন উড়ে গেলে লোক জোগাড় করে নিয়েছে অজিত। গ্রামের থেকে ভারী মাটির বস্তা তুলে নিয়ে এসেছে অজিত। তপতির হাত কেটে গেলে নিজে ওষুধ নিয়ে এসছে। তবু মানুষটা কখনো কিন্তু সীমা ছাড়ায়নি, কখনো এমন কোনো কথা বলেনি যাতে তপতির অস্বস্তি হয়। কিন্তু তপতি বুঝত অজিতের চোখে একটা নরম অনুভূতি আছে তার জন্য। আর এই জিনিসটাই সে সবচেয়ে বেশি ভয় লাগতো, কারণ সে আর কাউকে বিশ্বাস করতে পারে না। ভালোবাসা নামক শব্দটার ওপর তার বিশ্বাসই উঠে গেছে। সেদিন দুপুরে কাজ করতে করতে হঠাৎ বাপ্পা বলেছিল, মা একটা কথা বলবো। তপতি তখন মাটিতে জল মেশাতে মেশাতে বলল, বল। বাপ্পা একটু ইতস্তত করে বলল, তুমি রাগ করবে না তো? তপতি হেসে বলেছিল, আগে বল তো। বাপ্পা কিছুক্ষণ চুপ করেছিল, তারপর ধীরে ধীরে বলেছিল, অজিত কাকুকে আমার খুব ভালো লাগে মা। ভালো তো লাগবেই, মানুষটা তো খুব ভালো যে। না, ঠিক ওইভাবে না। হাতটা থেমে গিয়েছিল তপতির। এক দৃষ্টিতে চেয়ে রয়েছিল ছেলের দিকে। বাপ্পা মাটির দিকে তাকিয়ে বলছিল, আমি চাই উনি আমাদের সাথেই থাকুক। তপতির বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠেছিল। সে কড়া গলায় বলেছিল, মানে? বাপ্পা মায়ের দিকে সহজে তাকিয়ে বলে দিয়েছিল, আমি চাই অজিত কাকু আমার বাবা হোক। মুহূর্তে যেন চারপাশ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। দূরে একটা কাক ডাকছিল শুধু। তপতি কয়েক সেকেন্ড হতবাক হয়ে ছেলের মুখের দিকে তাকিয়েছিল। তারপর আচমকা রেগে উঠে বলেছিল, কি আবোল তাবোল বলছিস তুই? বাপ্পা ঘাবড়ে গিয়েও থামেনি। যা সত্যি তাই বলছি মা। চুপ কর। তপতির গলাটা কেঁপে উঠেছিল। বাবাকে এত সহজে বদলে ফেলা যায়? বাপ্পা ধীরে বলেছিল, যে কোনোদিন বাবাই ছিল না তাকে ধরে রাখার মানে কি মা? এই কথাটাই গত 3 দিন ধরে আগুনের মতন জ্বলছে তপতির মাথার ভেতরে। সে ছেলের সাথে ঠিকমতো কথা বলছে না। বাপ্পাও চুপচাপ হয়ে গেছে। আজও সকাল থেকে দুজনের মধ্যে প্রায় কথাই হয়নি। ঠিক তখনই বাইরে থেকে অজিতের গলা ভেসে এলো, বাপ্পা আছিস? বাপ্পা ঘর থেকে বেরিয়ে এলো। তপতি মুখ তুলে তাকালোও না। অজিত হাতে করে কিছু একটা কাঠ আর রঙের কৌটো নিয়ে এসছে। কাল বাজারে গেছিলাম, ভালো রং পেয়েছিলাম, তাই নিয়ে এলাম। বাপ্পা হেসে বলল, দেখি কাকু। তপতি দূর থেকে দেখছিল ছেলেটার মুখে কতদিন পর এমন হাসি হাসলো। অজিত হেসে বলেছিল, এইবার কিন্তু চোখের কাজটা তোকে ভালো করে শিখতেই হবে বাবা। শিখবো কাকু, আর হাত কাঁপলে তুমিও আমাকে বকে দিও, আমি মার খেতেও রাজি। তারপরে দুজনেও হেসে উঠল। সেই হাসির শব্দ শুনে তপতির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কতদিন এই উঠোনে হাসির শব্দই ছিল না। সঞ্জয় চলে যাবার পর এই বাড়িটা যেন শুধু কান্না আর নীরবতায় ভরেছিল। অজিতই প্রথম মানুষ যে আবার কিছুটা প্রাণ ফিরিয়ে এনেছে এখানে। কিন্তু তাই বলে না না, মাথা নাড়ল সে। আর নতুন কোনো স্বপ্ন দেখতে পারা যাবে না। সন্ধ্যা নামার পর অজিত চলে যাচ্ছিল। হঠাৎ তপতি ডাকল, শুনুন। অজিত ঘুরে দাঁড়ালো। তপতি কিছুক্ষণ পর চুপ করে রইল, তারপর ধীরে বলল, বাপ্পাকে আপনি এসব কী সব শেখাচ্ছেন? অজিত অবাক হলো, কী শেখাচ্ছি? ও আজকাল যা তা বলছে। অজিতের মুখটা গম্ভীর হয়ে গেল। সে বুঝে ফেলল। কিছুক্ষণ চুপ করে বলল, আমি কিছুই ওকে বলিনি। তপতি ঠান্ডা গলায় বলল, কিন্তু ও এসব ভাবছে কেন?
অজিত দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কারণ ও ছোট থেকে বাবাকে পায়নি। তপতি চুপ। অজিত ধীরে ধীরে বলল, আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু বাপ্পা আপনাকে খুব ভালোবাসে। ও চায় আপনি ভালো থাকুন। আমি ভালোই আছি। সত্যি? এই একটা কথাতেই তপতি থেমে গেল। অজিতের চোখ দুটো খুব শান্ত ছিল, সেখানে করু নেই, দয়ায় নেই, শুধু একরাশ মায়া। সবাই একা থাকতে থাকতে শক্ত হয়ে যায় তপতি, অজিত বলল, কিন্তু ভেতরটা ক্লান্ত হয়ে যায়। তপতি গলাটা শুকিয়ে এলো। সে চোখ নামিয়ে ধীরে ধীরে বলল, আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। অজিত একটু হেসে বলল, সব মানুষ একরকম হয় না। আমি জানি না, জানার চেষ্টা করতে ক্ষতিটা কি? তপতি কোনো উত্তর দিল না। হাওয়ায় তখন কামিনী ফুলের গন্ধ ভেসে আসছে। দূরে কারো বাড়িতে শাঁখ বাজল। সন্ধ্যার আকাশে একটা তারা জ্বলছে মিটমিট করে। অজিত ধীরে ধীরে বলল, আমি কোনোদিন আপনার উপর কোনোদিন জোর করব না। শুধু একটা কথা বলবো, জীবনের সব দরজা বন্ধ করে রাখবেন না। এই বলে সে চলে গেল। তপতি অনেকক্ষণ উঠোনে দাঁড়িয়ে রইল। রাতে খাবার সময় বাপ্পা চুপচাপ ছিল। তপতিও কিছু বলছিল না, শুধু থালায় ভাত নাড়ছিল। হঠাৎ বাপ্পা ধীরে ধীরে বলল, মা, তুমি রাগ করেছ? তপতি না তাকিয়ে বলল, খেয়ে নে। আমি ভুল কিছু বলিনি মা। তপতির হাতটা থেমে গেল। বাপ্পা এবার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি ছোটবেলা থেকে দেখেছি তুমি কত কষ্ট করেছ। সবাই তোমায় কাঁদিয়েছে, কিন্তু অজিত কাকু কখনো কষ্ট দেয়নি। তপতির চোখ ভিজে উঠছিল ধীরে ধীরে। উনি যখন বাড়িতে আসে তোমার মুখে একটু হাসি দেখি আমি। এই কথাটা শুনে তপতির ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। সে কি সত্যি হাসে? বাপ্পা মায়ের হাতটা ধরে বলল, সবাই দ্বিতীয়বার ঠকায় না মা। তপতি আর নিজেকে সামলাতে পারল না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বাপ্পা উঠে এসে মায়ের পাশে বসল। ছোটবেলার মতন মাথাটা রেখে কাঁধে রেখে বলল, আমি শুধু চাই তুমি ভালো থাকো মা। বাইরে তখন হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। টিনের চালের ওপর টুপটাপ শব্দ হচ্ছে। তপতি ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার মনে হচ্ছিল জীবনটা যেন আবার তাকে একটা নতুন মোড়ে এসে দাঁড় করিয়েছে। একদিকে পুরনো ভয়, পুরনো প্রতারণা, পুরনো ক্ষত, আর অন্যদিকে একটা শান্ত নির্ভরতার হাত, যে হাতটা কখনো জোর করে ধরেনি, শুধু পাশে থেকেছে। দেখতে দেখতে কেটে গেছে 1.5 মাস। শ্রাবণের সকাল, সারা রাত বৃষ্টি হয়েছে। ভোরবেলায় উঠোন জুড়ে জমে থাকা জলের ওপর কদম ফুল ভেসে বেড়াচ্ছে। ভিজে মাটির গন্ধে চারপাশ নরম হয়ে আছে। বাঁশবাগানের টুপটাপ জল পড়ার আওয়াজ আসছে। আর সামনের পুকুরে সাদা বক দাঁড়িয়ে আছে, মাছ ধরছে। আকাশে এখনও মেঘের আনাগোনা, মাঝে মাঝে হালকা বাতাস উঠছে। তপতি খুব ভোরেই উঠে পড়েছে। আজকাল তার ঘুম বড় কমে গেছে। রাত যত গভীর হয় তত যেন পুরনো স্মৃতিগুলো নতুন স্মৃতি একসাথে ঘিরে ধরে তাকে। পুরাতন মিলেমিশে আর নতুন একসাথে একাকার হয়ে যায়। কোনো একটাকে কিছুতেই বাঁচতে পারে না সে। তবু সকাল হলেই নিজেকে শক্ত করতে হয়। সংসার তো থেমে থাকে না। বাসি কাজ সেরে রান্নাঘরে উনুনের সামনে ভাত চাপাচ্ছিল। পাশে একটা ছোট স্টোভে ডাল ফুটছিল। বাপ্পা এখনও ঘুমিয়ে। গতকাল গভীর রাত পর্যন্ত অজিতের সাথে প্রতিমার কাজ করেছে ছেলেটা। অজিত নামটা মনে আসতেই তপতির বুকের ভেতরটা অদ্ভুত একটা অনুভূতি হলো। গত কয়েকদিনে মানুষটার সঙ্গে তার সম্পর্কটা যেন একটু অন্যরকম হয়ে উঠেছে। না, মুখে কিছু বলেনি কাউকে, তবু চোখের ভাষা কি আর লুকিয়ে রাখা যায়? তপতি নিজেও বুঝতে পারছিল অজিতের উপস্থিতি এখন তার জীবনের একটা অভ্যেস হয়ে গেছে। এই অভ্যেসটাই তাকে ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই বাইরে কুকুর ঘেঘো করে শব্দ ভেসে এলো। কারোর পায়ের শব্দ। এত সকালে কে এলো? ভাবতে ভাবতে তপতি হাত মুছতে মুছতে দরজার দিকে এগোলো। আর দরজায় দাঁড়ানো মানুষটাকে দেখেই তার বুকের ভেতরটা থেমে গেল। সঞ্জয়। এক মুহূর্তে যেন পৃথিবীটা কেঁপে উঠল। ভেজা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে একটা পুরনো শার্ট, চোখের নিচে কালি। মানুষটাকে ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু সেই চোখ, সেই একই চোখ। তপতির হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারল না। শুধু দূরে কোথাও একটা কাক ডাকছিল। সঞ্জয় ধীরে বলল, তপু।
এই একটা ডাকি তপতির ভেতরটা যেন কাঁপিয়ে তুলল। কত বছর পরে এই মানুষটাকে তাকে এই নামে ডাকলো, কিন্তু পরের মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল সেই রাত, সেই ফোন কল। ভুলে গেল সব কিছু সে। সেই প্রতারণা তার মুখটা শক্ত হয়ে গেল। রাগে অভিমানে ঘৃণায় বলল, কেন এসেছো এখানে? সঞ্জয় কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, একটু কথা বলতে। তোমার সাথে আমার কোনো কথা নেই। তপতি দরজা বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে এলো বাপ্পা। ঘুম চোখে বাইরে তাকিয়ে প্রথমে কিছু বুঝতে পারেনি, তারপর সঞ্জয়কে দেখে থমকে গেল। এই লোকটার একটা ছবি বেশ কয়েক বছর ধরে টাঙানো ছিল ঘরের একটা দেয়ালে। একটু বড় হওয়ার পরে সে নিজেই সেটাকে খুলে দিয়েছিল। কি হবে একটা স্বার্থপর মানুষের ছবি দিন রাত চোখের সামনে দেখে? তাতে দুঃখ বাড়বে তো বই কমবে না। দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে রইল। বাপ্পা ধীরে বলল, তুমি? সঞ্জয় চোখ ভিজে উঠল। বাপ্পা? ছেলেটা কোনো উত্তর দিল না, শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সঞ্জয় কাপা গলায় বলল, কত বড় হয়ে গেছিস রে? তপতি কড়া গলায় বলল, ওর সামনে নাটক করতে হবে না। সঞ্জয় মাথায় নিচু করল। বাপ্পা চুপচাপ সব দেখছিল। এই মানুষটাকে সে মনে করতে পারে খুব কম, শুধু অস্পষ্ট কিছু স্মৃতি, কাঁধে তুলে নেওয়া, মেলা থেকে বাঁশি কিনে দেওয়া, রাতে গল্প বলা, তারপর একদিন হঠাৎ হারিয়ে যাওয়া। আজ এত বছর পরে আবার ফিরে এসেছো, কিন্তু কেন? সঞ্জয় ধীরে ধীরে বলল, আমি ভুল করেছি তপু, খুব বড় ভুল। তপতির ঠোঁটে তিক্ত হাসি ফুটল। ভুল? তার গলাটা কেঁপে উঠল। একটা মেয়ের জীবন নষ্ট করাকে তুমি ভুল বলছো? সঞ্জয় চুপ। আমাকে ঠকিয়েছ, একটা বাচ্চাকে ঠকিয়েছ, তাকে বাবাহীন করেছ, আর তারপর এত বছর পর এসে বলছো ভুল? বৃষ্টির জল তখনও টুপটাপ করে পড়ছে চালের কার্নিশের ওপর। সঞ্জয় অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর বলল, আমি শাস্তি পেয়েছি তপু, আমি শুনতে চাই না। তবু শুনে নাও একবার। তপতি মুখ ফিরিয়ে নিল। সঞ্জয় ধীরে ধীরে বলতে শুরু করলো, ওপারের সংসারে বেশি দিন টেকেনি। ঝগড়া, অশান্তি, টাকার অভাব, সব মিলিয়ে জীবন নরক হয়ে উঠেছিল। স্ত্রী সন্তানদের কথা সে লুকিয়েছিল, তারাও তাদের সাথে সম্পর্ক ভেঙে চলে যায় অন্য জায়গায়, কাজ হারায়, অসুখে পড়ে। যারা একসময় পাশে ছিল সবাই সরে যায় আস্তে আস্তে। তখন বুঝেছি। সঞ্জয় বলল, মানুষ যা করে তার হিসেব একদিন না একদিন ফিরে আসেই। তপতি ঠান্ডা গলায় বলল, তাহলে এখন কি চায়? আশ্রয়? তপতি বলার পরেই সঞ্জয় মাথা নিচু করে বলল, আমি শুধু একবার তোমাদের দেখতে চেয়েছিলাম। বাবা এতক্ষণ পরে প্রথম কথা বলল। এতদিন পরে? সঞ্জয় তাকালো ছেলের দিকে। বাপ্পার চোখে রাগ, অভিমান, প্রশ্ন। যখন মা একা কাঁদতো তখন কোথায় ছিলে তুমি? যখন লোকে মাকে অপমান করত, যখন আমি স্কুলে গিয়ে বাবার নাম বলতে লজ্জা পেতাম। প্রতিটি কথায় সঞ্জয় যেন একটু একটু করে ভেঙে পড়ছিল। সে শুধু বলল, ক্ষমা করে দে বাবা। বাপ্পা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। বাবা বলার অধিকারটা তুমি অনেক আগেই হারিয়েছ বাবা। এই কথাটা শুনে তপতির বুকটা কেঁপে উঠল। সঞ্জয়ের চোখে জল চলে এলো। ঠিক তখনই অজিত ঢুকলো। হাতে কিছু বাঁশ আর কাপড় ছিল, কিন্তু উঠোনে দাঁড়ানো সঞ্জয়কে দেখে সে থমকে গেল। চারপাশে অস্বস্তিকর নীরবতা নেমে এলো। অজিত ধীরে বলল, আমি পরে আসি। তপতি কিছু বলার আগে সঞ্জয় তাকালো অজিতের দিকে। তার চোখে মুহূর্তে এক অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল। জিজ্ঞাসা করল, উনি কে? বাপ্পা বলল, আমাদের আপদে বিপদে পাশে দাঁড়ানো একজন ভালো মানুষ, যে আমাদের ছেড়ে চলে যায়নি। সঞ্জয়ের মুখটা যেন শক্ত হয়ে গেল। অজিত সব বুঝতে পারছিল। সে শান্ত গলায় বলল, আমি চলি তপতি। কিন্তু বাপ্পা বলল, কেন যাবে কাকু? তুমি তো কোনো ভুল করোনি। সঞ্জয় এবার তপতির দিকে তাকালো। তাহলে সত্যিই অন্য কাউকে জায়গা দিয়েছ? তপতির মাথায় আগুন জ্বলে উঠল। তোমার এই প্রশ্ন করার সাহস হচ্ছে? সঞ্জয় চুপ। তপতি এগিয়ে এসে বলল, যে মানুষটা আমাদের ফেলে পালিয়েছিলে, যে আজ এসে হিসেব চাইছো, তুমি জানো আমি কিভাবে বেঁচে আছি? জানো কত রাত আমরা না খেয়ে কাটিয়েছি? জানো বাপ্পার ছোটবেলায় জ্বরে পড়ে কাঁদতো আর আমি একা থাকতাম?
বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়ছিল। সেই সময় তুমি কোথায় ছিলে সঞ্জয়? সঞ্জয় কোনো উত্তর দিতে পারল না। অজিত ধীরে ধীরে বলল, আমি পরে আসব। অজিতও উঠে গেল, আর উঠোনটা যেন আরও ভারী হয়ে গেল। সারাদিন সঞ্জয় ওখানেই বসে রইল। মাঝে মাঝে বাপ্পার দিকে তাকাচ্ছিল, কিন্তু ছেলেটা আর একবারও তার দিকে তাকায়নি। বিকেলের দিকে বৃষ্টি নামলো আবার। আকাশে অন্ধকার হয়ে এলো, দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল। সঞ্জয় হঠাৎ বলল, তুই খুব ভালো ঠাকুর করিস শুনলাম। বাপ্পা ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, অজিত কাকু শিখিয়েছে। আবার সেই নাম। সঞ্জয়ের বুকের ভেতরে হিসেবের মতন, হিংসের মতন কিছুটা কেঁপে উঠল। সে বুঝতে পারছিল এই বাড়িতে তার আর জায়গা নেই, তবু মনটা যেন মানতে চায় না। রাতে খাবার সময় তপতি থালায় ভাত দিয়ে বারান্দায় রেখে দিল, কারণ বাপ্পা একসাথে খেতে চাইছিল না। তৃতীয় মনেও কেউ ছিল না তার ভেতরে কোনো রাগ, না কোনো অভিমান, ছিল কেবলই তার দায়িত্ব। সঞ্জয় থালার দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। একসময় এই মেয়েটা নিজের হাতে খাইয়ে দিত, আজ সে অতিথির থেকেও কম। রাতে তপতি ঘুমোতে পারেনি, বাইরে বৃষ্টি পড়ছিল। মনে হচ্ছিল অতীত আর বর্তমান যেন একে অপরের সাথে লড়াই করছে তার ভেতরে। একদিকে সেই পুরনো ভালোবাসা, যেটা একদিন সত্যি ছিল, আর অন্যদিকে সেই মানুষ যে তাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। ঠিক তখনই সে দেখল বাপ্পা বাইরে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ঘুমাসনি? বাপ্পা মাথা নাড়ালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, তুমি কি আবার ওকে বিশ্বাস করবে? তপতি উত্তর দিতে পারল না। বাপ্পা ধীরে ধীরে বলল, আমি কিন্তু পারবো না মা। তারপরে একটু থেমে পড়ল, কারণ আমি দেখেছি কে আমাদের পাশে ছিল আর কে ছিল না। তপতি বুঝতে পারল ছেলে অজিতের কথা বলছে। বাইরে বিদ্যুৎ চমকালো। তার মনে হচ্ছিল জীবন যেন তাকে আবার এক কঠিন মোড় এসে দাঁড় করিয়েছে। একদিকে অতীত এসছে ক্ষমা চাইতে, আর অন্যদিকে বর্তমান দাঁড়িয়ে আছে নীরবে, কোনো দাবি ছাড়াই। দুয়ারে আশ্বিন মাস কড়া নাড়ছে, চারদিকে পুজো পুজো গন্ধ। কাশফুলে সাদা হয়ে গেছে নদী মাঠের ধারে। ভোরের হালকা কুয়াশার মধ্যে শিউলি ফুল ঝরে পড়ছে টুপটাপ। বাতাসে এক অদ্ভুত বিষণ্ণতা। উৎসব আসছে, অথচ এক অদ্ভুত বিষণ্ণতা চারদিকে। সামনে দুর্গা প্রতিমার মূর্তিটা রাখা। তপতির মনে হলো আজকাল বারবার তার একটাই মনে হয়, দেবীর মুখেও যেন নারীর সব কষ্ট জমে থাকে, শুধু কেউ সেটা দেখতে পারে না। সঞ্জয় এখনও ওদের গ্রাম ছেড়ে যায়নি। বাড়িতে থাকা বাপ্পার পছন্দ নয় বলে বাজারের কাছে এক চায়ের দোকানে একটা ছোট্ট ঘর ভাড়া করে নিয়ে আছে। মাঝে মাঝে বাড়িতে আসে, কখনো বাপ্পার জন্য ফল নিয়ে আসে, কখনো তপতির জন্য ওষুধ। তপতি প্রত্যেকবারই দূরত্ব রেখে কথা বলে না, কোনো একটা রাগ বা কোনো কিছু মায়া কিছুই নেই, শুধু একটা ক্লান্তি। আর এই পুরো বিষয়টার মধ্যে সবচেয়ে বেশি অস্বস্তিতে আছে অজিত। মানুষটা আগের মতো আর সহজভাবে বাড়িতেও আসে না, কাজের দরকার ছাড়া। বাপ্পা বুঝতে পারে অজিত ইচ্ছে করে নিজেকে সরিয়ে নিচ্ছে। সেদিন বিকেলে প্রতিমার কাজে করতে করতে বাপ্পা হঠাৎ বলেছিল, কাকু তুমি আজকাল এত চুপচাপ থাকো কেন? অজিত মাটিতে মাখতে মাখতেই বলল, কই কিছু না তো। আমার সাথে মিথ্যে কথা বলো না কাকু। অজিত এবার চুপ করে গিয়েছিল। বাপ্পা বলেছিল, তুমি কি ভাবছো মা আবার ওর কাছে ফিরে যাবে? অনেকক্ষণ থেমে এসে বলেছিল, সঞ্জয় তোমার বাবা, তার অধিকার আছে। বাপ্পা তিক্ত গলায় বলেছিল, অধিকার শুধু জন্ম দিলেই হয় না। অজিত কিছু বলেনি, কারণ সে জানে একটা সন্তানের অভিমান সবচেয়ে বেশি গভীর হয়। সেদিন রাতে তপতি একা একা বসেছিল উঠোনে, আকাশে পূর্ণিমার চাঁদ। হঠাৎ দেখল সঞ্জয় আসছে ধীরে ধীরে। বলল, এসে একটু বসবো? তপতি কিছু না বলে চুপ করে রইল। সঞ্জয় বারান্দায় এক কোণে বসে বলল, তোমরা কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না? তপতির বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। এই প্রশ্নটা সে নিজেকেও করছে। ক্ষমা? হয়তো মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু ভাঙা জীবন কি জোড়া লাগে? সে বলল, ক্ষমা আর বিশ্বাস এক জিনিস নয় সঞ্জয়। সঞ্জয় বলল, আমি জানি। তারপর বলল, তবু একটা কথা জানতে ইচ্ছে করে, কোনো দিন কি আমাকে ভালোবেসেছিলে তুমি সত্যিকারের? তপতি হেসে বলল, এত কিছুর পরেও এই প্রশ্ন? বলতে বলতে তার চোখটা ভিজে উঠল ধীরে ধীরে। আমাকে যদি ভালোই না বাসবো, তাহলে আমার সব কিছু ছেড়ে, নিজের সম্মান ছেড়ে, বাবা মাকে ছেড়ে তোমার কাছে তো চলে এসেছিলাম। সঞ্জয়ের চোখেও জল এলো। তাহলে আজ এত দূরত্ব কেন?
তপতি আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ ভালোবাসা ভাঙলে মানুষ শুধু কষ্ট পায় না, বদলেও যায়। হাওয়ায় শিউলি ফুলের গন্ধ ভেসে উঠল। সঞ্জয় বলল, অজিত তোমায় খুব ভালোবাসে, তাই না? তপতি চমকে উঠল। সঞ্জয় ম্লান হেসে বলল, ওর চোখে আমি দেখি। তপতি কিছু বলল না। তারপরে জিজ্ঞাসা করলো, আর তুমি? এই প্রশ্নের উত্তর তপতি দিতে পারল না, কারণ সে নিজেও জানে না ঠিক কবে সে অজিতের উপস্থিতি তার মন ছুঁয়ে গেছে। হয়তো সেই রাতে যেদিন বাপ্পার জ্বরের জন্য বৃষ্টিতে ভিজে সে ওষুধ আনত, হয়তো সেদিন যেদিন না খেয়ে কাজ করতে এসে চুপচাপ খাবার দেখে রেখে যেত, হয়তো সেদিন যেদিন কোনো দাবি ছাড়াই শুধু পাশে এসে দাঁড়িয়েছে। সঞ্জয় ধীরে বলল, আমি একটা কথা বুঝে গেছি তপু, মানুষ ভুল করলে। সঞ্জয় বলল, আমি তোমাদের জীবনে কোনোদিন সুখ দিতে পারিনি, শুধুই কষ্ট দিয়ে গেছি। তপতির বুকের ভেতরটা হঠাৎ করে যেন মোচড় দিয়ে উঠল। এই প্রথমবার তপতি সঞ্জয়ের জন্য মায়া হলো। রাগ নয়, ভালোবাসাও নয়, শুধু একটা ক্লান্ত মায়া, যেন অনেক দূরের একজন মানুষ। ঠিক তখনই বাপ্পা বাইরে এলো। দুজনকে একসাথে বসে থাকতে দেখে থমকে গেল। সঞ্জয় ছেলের দিকে তাকিয়ে বলল, ঘুমাসনি? বাপ্পা ধীরে ধীরে বলল, তোমার সাথে আমার একটু কথা আছে। তপতি উঠে যেতে চাইছিল, কিন্তু বাপ্পা বলল, তুমি থাকো মা। বাপ্পা বলল, আমি ছোটবেলায় খুব অপেক্ষা করতাম জানো, প্রতিদিন ভাবতাম আজ হয়তো বাবা আসবে। সঞ্জয় চুপচাপ তাকিয়ে রইল। বাপ্পার গলাটা কাঁপছিল বলতে বলতে। স্কুলে সবাই বাবার হাত ধরে যেত, আমি দূর থেকে দেখতাম। তারপরে একসময় অপেক্ষা করাও বন্ধ করে দিয়েছিলাম। তপতির চোখ ভিজে উঠল। সঞ্জয়ের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। সে বলল, ক্ষমা করে দে বাবা। বাপ্পা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু তোমাকে আমি বাবাও বলতে পারি না। এই কথাটা শুনে সঞ্জয়ের ভেতর থেকে যেন আরও মোচড় দিয়ে উঠল। বাপ্পা এবার ধীরে ধীরে বলল, তোমাকে একটা কথা বলবো। বল। মাকে এবার তুমি ছেড়ে দাও। চারিদিকে নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঝি পোকার ডাক। বাপ্পা বলল, মা অনেক কষ্ট করেছে, মাকে একটু ভালো থাকতে দাও। সঞ্জয় স্থির চোখে তাকিয়ে রইল ছেলের দিকে। অজিত কাকু মাকে সত্যিই ভালোবাসে, আর মা ওর কাছে নিরাপদ। তপতির বুক কেঁপে উঠল। সঞ্জয় চোখ বন্ধ করল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আমি বুঝেছি। সেই রাতে আর কোনো কথা হয়নি। পরদিন ভোরে তপতির ঘুম ভাঙল দরজার শব্দে। বাইরে থেকে দেখল সঞ্জয় দাঁড়িয়ে আছে, হাতে একটা পুরনো ব্যাগ, মুখে অদ্ভুত শান্তি। তা দেখে তপতি জিজ্ঞাসা করল, চলে যাচ্ছ? সঞ্জয় মৃদু হেসে বলল, হ্যাঁ। তপতির বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। কোথায় যাবে? জানি না, যেখানে দু চোখ যায়। তারপর থেমে বলল, এই প্রথমবার আমি একটা ঠিক কাজ করতে চাই। তপতির গলা শুকিয়ে এলো। সঞ্জয় বলল, আমি তোমাকে কোনোদিন বুঝিনি তপু। ভালোবাসা মানে শুধু নিজের করে রাখা না, ভালো রাখাও। আর চোখ ভিজে উঠছিল। অজিত তোমায় ভালো রাখবে, আমি তো পারিনি। তপতি কিছু বলতে পারল না। ইতিমধ্যে বাপ্পা এসে হাজির। সঞ্জয় বাপ্পা দিকে তাকিয়ে বলল, ভালো থাকিস বাবা। বাপ্পা চুপচাপ দাঁড়িয়ে আছে। ধীর গলায় বলল, তুমিও। সঞ্জয় এক মুহূর্তের জন্য ছেলের মাথায় হাত রাখল, তারপর ঘুরে হাঁটতে শুরু করলো। ভোরের কুয়াশার মধ্যে মানুষটা আস্তে আস্তে মিলিয়ে গেল। তপতির মনে হলো জীবনের একটা বড় অধ্যায় আজ শেষ হয়ে গেল। কিন্তু কোথায় গিয়েই যেন পুরনো দ্বন্দ্বের মাঝে তপতি রইল শুধু শূন্যের হাত। জীবনের 7 রং গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।